প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পরমাণুর মৌলিক কণিকাগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের এই বিষয়টি ক্লাস 8 থেকে 12 পর্যন্ত ভর্তি পরীক্ষা এবং চাকরি প্রত্যাশী সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমত, পরমাণুর মৌলিক কণিকার সংজ্ঞাটা কি, মানে কাকে বলে? সংজ্ঞাটা হচ্ছে যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত সেগুলোকে পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা বলা হয়। এই পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা মূলত 3 প্রকার। 1 নম্বর হচ্ছে স্থায়ী মূল কণিকা, 2 নম্বর অস্থায়ী মূল কণিকা এবং 3 নম্বর হচ্ছে আপনার কম্পোজিট মূল কণিকা। প্রথমত আসি আমরা স্থায়ী মূল কণিকা কি। স্থায়ী মূল কণিকাগুলো মূলত পরমাণুতে স্থায়ীভাবে থাকে, অর্থাৎ সবসময় থাকে, এই জন্য এগুলোকে স্থায়ী মূল কণিকা বলা হয়। এখন 2-1টা ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেন একটু ব্যতিক্রম পরমাণু, তো এটা আমরা অন্য আলোচনায় আসবো। এখন এই যে 3টা স্থায়ী মূল কণিকা আছে, এগুলো কি কি? একটা হচ্ছে আপনার প্রোটন, 2 নম্বর হচ্ছে আপনার ইলেকট্রন এবং 3 নম্বর হচ্ছে আপনার নিউট্রন। তা আজকে আমি এই প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের এই বৃত্তান্তগুলো, তথ্যগুলো আমি একটু টেকনিকের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো খেয়াল রাখবো, আমরা প্রোটনের পি, ইলেকট্রনের ই এবং নিউট্রনের যদি আমরা এন নেই, তাহলে কি হচ্ছে PEN, মানে পেন, কলম। তাহলে আমরা পেন বা কলম দিয়ে কিন্তু আমরা ইজিলি খেয়াল রাখতে পারি যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এরপর চলে আসি আমরা এদের আবিষ্কারক। BRTC বাসের নাম আমরা শুনেছি সবাই। তো BRTC, বিতে আমরা বাদ দিয়ে দিলাম, বিটাকে বাদ। এরপর আরতে হচ্ছে আপনার রাদারফোর্ড, অর্থাৎ প্রোটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড। এরপর চলে আসি টিতে হচ্ছে আপনার থমসন, এবং ওখানে প্যানের দ্বিতীয় লেটারটা হচ্ছে আপনার ই, মানে ইলেকট্রন, অর্থাৎ বিজ্ঞানী থমসন আবিষ্কার করেছেন আপনার ইলেকট্রন। এবং BRTC শেষে সি আছে, সিতে হচ্ছে চ্যাডউইক, মানে বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করেছেন আপনার নিউট্রন। এখন এগুলোর অবস্থানটা আমরা জানি, প্রকাশটা আমাদের জানতে হবে। প্রোটনটাকে আপনার প্রকাশ করা হয় পি বা H+ দ্বারা, কারণ হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন যদি আমরা সরিয়ে নিই তাহলে সেখানে শুধুমাত্র প্রোটন থাকে, এই জন্য প্রোটনকে পি বা H+ দ্বারা প্রকাশ করা হয়। এবার আসি ইলেকট্রন, ইলেকট্রনকে E- বা β- দ্বারা প্রকাশ করা হয়, আর নিউট্রনকে মূলত N দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমরা চলে আসি এগুলোর অবস্থান, মানে কে কোথায় অবস্থান করে পরমাণুর। একেবারে পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে আপনার প্রোটন। তাহলে প্রোটনের অবস্থান কোথায়? পরমাণুর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে আছে আপনার প্রোটন। ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে মূলত পরিভ্রমণরত অবস্থায় থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। আর নিউট্রন প্রোটনের মতোই পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে, অর্থাৎ নিউট্রনও নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে। এবার আমরা চলে আসি আধানের ক্ষেত্রে। আধানের প্রকৃতি যদি আমরা বলি, আধানের প্রকৃতি হচ্ছে প্রোটনটা আমরা খেয়াল রাখবো, প্রোটনের পি আছে, মানে পিতে পজিটিভ হয়, তার মানে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, এবং এই আধানের পরিমাণটা হবে আপনার 1.6 × 10⁻19 কুলম। এরপরে চলে আসি আমরা ইলেকট্রন। ইলেকট্রনটা নেগেটিভ আধানযুক্ত, মানে হচ্ছে আপনার ঋণাত্মক আধানযুক্ত। ইলেকট্রনের আধানের পরিমাণও প্রোটনের মতোই, শুধুমাত্র সামনে নেগেটিভ সাইন দিতে হবে, অর্থাৎ -1.6 × 10⁻19 কুলম। এটা হচ্ছে আপনার ইলেকট্রনের আধান। আর নিউট্রন আমরা খেয়াল রাখবো, নিউট্রন নিউট্রাল। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ। তার মানে নিউট্রনের আধান হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ, তার মানে এর আধান নাই। এরপরে আমরা চলে আসি এদের ভরগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রোটনের ভরটা যদি বলি, প্রথম আমরা গ্রাম এবং কেজি দুইটাই আমাদের একটু ক্লিয়ার করতে হবে, কারণ আমাদের অপশনে পরীক্ষা MCQ গুলোতে দুটোই থাকে। তো প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। আর এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আপনার ইনভার্স 3টা বেড়ে যাবে, অর্থাৎ 1.673 × 10⁻27 কেজি হয়ে যাবে। এবার আসি আমরা ইলেকট্রন। ইলেকট্রনের ভর হচ্ছে আপনার 9.11 × 10⁻28 গ্রাম, এবং এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 10⁻31 কেজি হবে, অর্থাৎ 9.11 × 10⁻31 কেজি। এটা হবে আপনার ইলেকট্রনের ভর। এবার আমরা চলে আসি নিউট্রনের ভর। নিউট্রনের ভর হচ্ছে আপনার 1.675
প্রোটনটা ছিল 673 আর নিউট্রনটা হবে আপনার 675 ইন্টু 10⁻24 গ্রাম। এটা যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে 10⁻27 কেজি হবে। এটা হচ্ছে আপনার নিউটনের ভর। তো এভাবে আমরা মূলত পরমাণুর যে স্থায়ী মূল কণিকা তিনটা আছে, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এদের বৃত্তান্ত আমরা জানতে পারি। এরপর আমরা চলে আসি অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকাগুলো মূলত স্থায়ী মূল কণিকা ছাড়া কোনো কোনো পরমাণুতে অস্থায়ীভাবে কিছু অল্প ভর বিশিষ্ট, স্বল্প সময়ব্যাপী অল্প ভর বিশিষ্ট কিছু কণিকা লক্ষ্য করা যায়, যেগুলোকে মূলত বলা হয় আপনার অস্থায়ী মূল কণিকা বলা হয়। উদাহরণস্বরূপ হচ্ছে আপনার পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি। এই উদাহরণগুলো জানলে মূলত হয়ে যাবে। এরপর আপনার চলে আসি 3 নম্বর, যেটা ছিল আপনার কম্পোজিট মূল কণিকা। এখন স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকা ছাড়া কিছু ভারী কণিকা মূলত পরমাণুতে অস্থায়ীভাবে থাকে। এই কণিকাগুলোকে মূলত বলা হবে আপনার কম্পোজিট মূল কণিকা। এই কম্পোজিট মূল কণিকাগুলো হচ্ছে উদাহরণ হিসেবে যদি আমরা বলতে পারি আলফা কণা, ডিউটেরন কণা ইত্যাদি। তো বন্ধুরা, আজকের এই লেকচারে আমরা মূলত পরমাণুর মৌলিক কণিকাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা যদি এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করেন ভিডিওটা, তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো আপনাদের আর আটকাবে না। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।